প্রিয় দর্শক, অনেক স্বাগত জানাচ্ছি ইভ্যালি প্রেজেন্স বিট সংলাপে। কথা বলবো আমরা আজকে ডিজিটাল লেনদেন নিয়ে। শাহরিনা ওয়াহিদ আছি আজকে আপনাদের সাথে। আমাদের মাঝে আজকে আছেন মোহাম্মদ নুরুল আমিন, সিনিয়র ব্যাংকার উপদেষ্টা আইপে, এবং সাথে আছেন সৈয়দ আলমাস কবির, সভাপতি বেসিস এবং পরিচালক এফবিসিসি। অনেক স্বাগত জানাচ্ছি বিট সংলাপে আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, নগদ টাকায় কেনাকাটার পরিবর্তে এখন জনপ্রিয় হয়ে উঠেছে কিন্তু মোবাইল ওয়ালেটের যেই সেবাটা। আমরা জানি যে বিকাশ, রকেট, নগদ, আইপে এবং এই সেবাগুলো এখন কিন্তু এরই মধ্যে অনেক পরিচিতি পেয়েছে। এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব, কি কি অ্যাডভান্টেজ এবং কি কি আমাদের ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমরা শুরু করতে চাচ্ছি আলোচনা আজকে সৈয়দ আলমাস কবির, আপনার সাথে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। একটু জানাবেন যে দেশের মোবাইল ব্যাংকিং যে সেবাটি শুরু হয়েছে, এই সেক্টরে বর্তমানে অবস্থান কি রকম এবং করোনা ভাইরাসের কারণে কি এটার পরিচিতি আরো বেড়েছে? জি, অনেক ধন্যবাদ। ঠিকই বলেছেন যে করোনা ভাইরাসের কারণে আমরা যে একটা লকডাউনের মধ্যে দিয়ে গেছি গত প্রায় 8-9 মাস ধরে। এই সময়ে মানুষ কিন্তু ঘরে বসে থেকেছে অনেকটা সময়, এবং যতটা সম্ভব বাইরে যাওয়া, ব্যাংকে যাওয়া, লেনদেন, ক্যাশ টাকা লেনদেন, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করেছে, এবং সে কারণে কিন্তু প্রযুক্তির ব্যবহার বেড়েছে। এবং প্রযুক্তির ব্যবহার বলতে এখানে আমরা বলছি যে বিভিন্ন ধরনের ফিনটেক, যেটা বা ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এগুলো কিন্তু বহু গুণে বৃদ্ধি পেয়েছে। আমরা যদি অনলাইন কেনাকাটা দেখি, আমরা জানি যে আমরা কিন্তু এই সময়টা ঘরে বসে কিন্তু আমাদের ডিজিটাল কমার্সের মাধ্যমে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করেছি, ওষুধ কেনাকাটা করেছি, ডাক্তারের সাথে কনসালটেশন করেছি, সবই কিন্তু, এবং এই সবই কিন্তু আমরা কিন্তু ডিজিটালি ট্রানজাকশনটা অনেক বাড়িয়ে দিয়েছে। যেটা আগে ধরেন অ্যাবাউট 15% মতো হতো, সেটা কিন্তু বেড়ে প্রায় 30%-এর কাছাকাছি চলে গেছে, অর্থাৎ ডাবল হয়ে গেছে। সো এটা একটা ভালো দিক আমি বলবো, যে করোনা ভাইরাসের এই লকডাউন আমাদেরকে এই ডিজিটাল ট্রানজাকশনের দিকে একটু ঠেলে দিয়েছে, এবং আমার বিশ্বাস যে এই অভ্যেসটা আমাদের হয়তো চালু থাকবে। যেমন আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু এখন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে পেমেন্ট করতে কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, যেটা আগে হয়তো আমি করতাম না। সো এই জিনিসটা আস্তে আস্তে পপুলার হতে থাকবে, এবং আমার বিশ্বাস যে আমরা যদি একটা ক্যাশলেস সোসাইটির দিকে এগোতে চাই, তাহলে এই ডিজিটাল ট্রানজাকশনকে আরো উৎসাহিত করতে হবে। এবং সে ব্যাপারে আমাদের বেশ কিছু সাজেশনও রয়েছে, যেটা আমরা বেসিস থেকে এখন বলছি, এবং আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলেছি, অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, যে ডিজিটাল ট্রানজাকশনকে উৎসাহ দেওয়ার জন্য সরকার যদি একটি ইনসেন্টিভ ঘোষণা করে, একটি প্রণোদনা ঘোষণা করে, আমরা বলেছি 5% ক্যাশব্যাক প্রণোদনা, তাহলে কিন্তু মানুষ অনেক বেশি উৎসাহিত হবে। এবং এই 5% যে প্রণোদনা, এটিকে কিন্তু ভাগ করে দেওয়া যেতে পারে ক্রেতার কাছে এবং বিক্রেতার কাছে। যেমন আপনি যদি 100 টাকা দিয়ে একটা ডিজিটাল ট্রানজাকশন করেন, সেটা ক্রেডিট কার্ড দিয়েই হোক অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দিয়েই হোক, আপনি যখন সেই 100 টাকার কেনাকাটা করবেন, আপনি 2.5 টাকা ফেরত পাবেন, ক্যাশব্যাক পাবেন, আর দোকানদার যে বিক্রেতা, সেও 2.5 টাকা ফেরত পাবে। তো এই 5%টা সরকারের কাছ থেকে আমরা চাচ্ছি। তাহলে যেটা হবে, আমি ক্রেতা হিসাবে আমি উৎসাহিত বোধ করব ডিজিটাল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করার জন্য, আর বিক্রেতা উৎসাহিত হবে সে ক্যাশ গ্রহণ না করে ডিজিটালি পেমেন্টটা নেওয়ার জন্য। তো এর ফলে কিন্তু আমাদের এই ক্যাশলেস সোসাইটির দিকে যে জার্নিটা, সেটা কিন্তু আমার মনে হয় অনেক বেশি ত্বরান্বিত হবে। জি, ধন্যবাদ। কথা বলতে চাচ্ছি মোহাম্মদ নুরুল আমিন, আপনার সাথে অনেক স্বাগত জানাচ্ছি বিট সংলাপে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। একটু জানাবেন, যেহেতু আমরা ডিজিটাল লেনদেন নিয়ে কথা বলছি, ডিজিটাল ব্যাংকিং এগিয়ে নিতে বেশ আগে থেকেই আসলে উদ্যোগ ছিল। একটু জানতে চাবো যে করোনা ভাইরাসের কারণে উদ্যোগটা কতটা বেড়েছে এবং এর কারণে আসলে মানুষ কতটা সুবিধা লাভ করছে। ধন্যবাদ। আমরা ব্যাংকিং ট্রানজাকশনের ক্রমানুসারেই কিন্তু আমরা ম্যানুয়াল থেকে আস্তে আস্তে আমাদের যে আইসিটি বেসড এইদিকে যাচ্ছিলাম, এবং ওটা অনেক দূর আমরা ব্যাংকগুলো অ্যাচিভ করেছে, সেটা ক্লিয়ারিং হাউস থেকে আরম্ভ করে ইন্টার ব্যাংক লেনদেন সবকিছুতেই। ওই অর্জনের পরে যেই বিষয়টা আসলো, তারপরে দেখা গেল যে 35-40% বেশি ব্যাংকিং এর সঙ্গে তেমন ভাবে জড়িত এখনো নয় বাংলাদেশের সিটিজেন। কিন্তু দেখা গেছে যে এই এমএফএস এবং ওই ডিএফএস এর মাধ্যমে কিন্তু প্রায় 70-75% লোক এখন ব্যাংকে না গেলেও ব্যাংকিং সেবাটা পাচ্ছে।
আমরা যেটা বলতে চাচ্ছি যে একটা হচ্ছে ব্যাংকিং আর একটা হচ্ছে ব্যাংক। ব্যাংকে না গিয়েও ব্যাংকিং যে করা যায়, জি। এই জিনিসটা আমার থেকে আলমাজ ভাই অনেক ভালো বলবেন যে এই জিনিসটা যে করা যায়, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা খুবই ভিজিবল এবং খুব কুইক গতিতে এই সময়টাতে আসছে। এই জন্য যে আমাদের এখানে কঠিন লকডাউন না হইলেও জেনারেল একটা লকডাউন এবং ঘর থেকে বের না হওয়ার একটি প্রবণতা এবং একটি প্রচেষ্টা সরকারও চালিয়েছেন। আমরাও ঘর থেকে কিভাবে কমফোর্টেবলি ট্রানজাকশন গুলো করা যায় সেই চেষ্টা করেছি। দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। যেই কারণে আপনি দেখেন যে বিকাশের বলেন, নগদ বা রকেটের বলেন বা অন্যান্য সব মিলে এখন ডেইলি প্রায় 1,500 কোটি টাকা ট্রানজাকশন হয়। এটা কিন্তু অনেক অনেক দূর আমাদেরকে নিয়ে গেছে আমাদের মানুষজনকে সেবা পাওয়ার জন্য, এবং সেটা ব্যাংকিং আওতার বাইরে হয়েও। এইটাই হচ্ছে সবচেয়ে সিগনিফিকেন্ট, যে দ্রুতভাবে খুব দ্রুত গতিতে এই জিনিসটা এগিয়ে যাচ্ছে এবং মানুষ আস্তে আস্তে অ্যাকসেপ্ট করছে। যদিও কোনো কোনো প্রতিবন্ধকতা এখনো আছে, যেটা আলমাজ ভাই একটু বললেন, কমিশনের বিষয়, ইনসেনটিভের বিষয়। আমি বলবো যে সিকিউরিটির একটি বিষয় আছে, জি, অবশ্যই। দ্রুত টাকাটা আনা নেওয়ার একটা বিষয় আছে, ইন্টারঅপারেবিলিটির একটা বিষয় আছে, যেগুলো হয়তো আমরা পরবর্তী সময় আলাপ আলোচনা করব। তবে এক কথায় যেটা হচ্ছে, এটা অতি বেশি গতি পেয়েছে এই প্যান্ডেমিকের কারণে, এবং মানুষ খুব ভালোভাবে উপকৃত হচ্ছে, স্বাচ্ছন্দ্য বোধ করছে। জি, ধন্যবাদ। ফিরে আসছি আলমাস কবির আপনার সাথে। উনি যেটি বললেন যে ব্যাংকিং এর যে সেবাটির কথা উনি বলছিলেন, এই ব্যাপারে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন, যে ব্যাংকিং থেকে যে সরে এসেছে এবং দেখা যাচ্ছে যে এই লেনদেনটা ডিজিটাল লেনদেনের দিকে এগিয়ে গেছে, এই বিষয়ে একটু আমাদেরকে বিস্তারিত বলবেন। জি, নুরুল আমিন ভাই যেটা বলেছেন যে আমরা কিন্তু গ্রাহকরা কিন্তু আস্তে আস্তে ব্যাংকে যে আমি ফিজিক্যালি যাব, গিয়ে ওভার দ্য কাউন্টার কোনো ট্রানজাকশন করব, এইটা কিন্তু অনেক কমে গেছে আস্তে আস্তে। অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে এই যে এখন ইন্টারনেটের মাধ্যমে যে ইন্টারনেট ব্যাংকিং করা যায়, এটা কিন্তু অনেক কনভেনিয়েন্ট। আপনি যেখানে বসে আছেন, আপনার অফিসে বসে, বাসায় বসে, ইভেন গাড়িতে বসে কিন্তু আপনি এই ট্রানজাকশনটা করতে পারেন আপনার কম্পিউটার বা আপনার মোবাইল ফোনের মাধ্যমে। আবার আপনি কিন্তু যেখানে মানে আপনি যেখানে আপনার একেবারে ফিজিক্যাল টাকার প্রয়োজন হচ্ছে না, বাকি সব কাজই কিন্তু আপনি এই ধরনের সফটওয়্যার দিয়ে আপনি করতে পারেন। সো এইটা আস্তে আস্তে ডেফিনেটলি পপুলার হচ্ছে। এবং আমি আরেকটা জিনিস বলবো যে আমাদের দেশে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, যেটা নুরুল আমিন ভাইও বলেছেন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কিন্তু ধরেন 50% এর উপরে, which is কিন্তু আমরা যদি গত 10 বছরে দেখি, এটা কিন্তু অনেক বেড়েছে। ইয়ার অন ইয়ার গ্রোথ কিন্তু বেশ মোর দেন 10%, এবং এটা এখন অ্যাকচুয়ালি 60% এর কাছাকাছি। সো এটার পেছনে কিন্তু এই ডিজিটাল যে পদ্ধতি বা ইন্টারনেট ব্যাংকিং বা এমএফএস, এইটা কিন্তু একটা বিশাল ভূমিকা রেখেছে। এই যে কোভিড এর সময় আমরা যেটা দেখেছি যে ডিজিটাল ট্রানজাকশন অনেক বেড়ে গেছে, এর ফলেও কিন্তু এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, যারা আনব্যাংকড পিপল ছিল, যাদের কোনো ব্যাংকিং অ্যাকাউন্ট নাই, তাদেরও কিন্তু এখন দেখা যাবে যে হয়তো একটা বিকাশ অ্যাকাউন্ট বা একটা রকেট অ্যাকাউন্ট বা একটা আইপি অ্যাকাউন্ট এগুলো রয়েছে। সো এইটা কিন্তু আমাদের আস্তে আস্তে দ্রুত আমাদেরকে ইনক্লুশনটা বাড়াচ্ছে। আরেকটি জিনিস আমি বলবো যে খুব ভালো একটি কাজ আমাদের দেশে হয়েছে, সেটি হচ্ছে যে অনেকগুলো ব্যাংক কিন্তু এজেন্ট ব্যাংকিং শুরু করেছে। সো সবসময় যেটা দেখা যায় যে সবসময় হয়তো ব্যাংকগুলোর একেবারে রিমোট এলাকায় গিয়ে, একটা গ্রামে গিয়ে ব্রাঞ্চ করা তো সম্ভব না, কিন্তু তারা একটা এজেন্ট সেখানে নিয়োগ করছে। সেই এজেন্ট হয়তো একটা মুদির দোকানে বসে আছে, তার কাছে হয়তো একটা ল্যাপটপ আছে, অথবা তার কাছে একটা ট্যাবলেট আছে, অথবা তার কাছে একটা পস মেশিন আছে। এইটা দিয়ে কিন্তু ওই গ্রামের লোকেরা বা আশেপাশের লোকেরা কিন্তু ব্যাংকিং করে থাকে। স্মল ব্যাংকিং, হয়তো 500 টাকা তুলছে, জমা দিচ্ছে, 1000 টাকা তুলছে, জমা দিচ্ছে, এই ধরনের ব্যাংকিং। সো এই ধরনের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আমি বলবো যে আমাদের দেশের জন্য খুব জরুরি, এবং এটা যত ডিজিটালি আমরা যাব, তত বেশি ইনক্লুশনটা হবে। আর জি, মোহাম্মদ নুরুল আমিন, আপনি বলছিলেন আমাদেরকে যে কিছু সমস্যা হতে পারে যদিও এই ডিজিটাল ব্যাংকিং এ, যেরকম ইন্টারনেটের সেবা নিয়ে কিন্তু আসলে কিছু বিড়ম্বনা আছে, এই বিষয়ে একটু বলবেন আমাদেরকে। সেটা হচ্ছে যে একটি সেবা তখনই আপনার জন্য কমফোর্টেবল হবে, আপনার জন্য নিশ্চিন্তভাবে হবে, যখন সেবাটা আপনি দ্রুত পাবেন, তাড়াতাড়ি পাবেন। আমি তাড়াহুড়া বলছি না, তাড়াতাড়ি। তাড়াহুড়া এক জিনিস, তাড়াতাড়ি
দ্রুত পাবেন, এই হলো একটি বিষয়। সেবাটা কিন্তু সঠিক হতে হবে। এখানে যেহেতু প্রেস করে বা এই বাটন টিপে করা হয়, সেজন্য সঠিক সেবাটার ব্যাপারেও একটু সাবধান থাকতে হবে। তারপরে হচ্ছে যেটা এখন আসবো, সেটা হচ্ছে নিরাপদ হতে হবে। আমরা দেখেছি বিকাশে একটা অ্যাকাউন্ট ভুল হওয়ার কারণে, একটা মোবাইল নাম্বার ভুল হওয়ার কারণে অনেকে কিন্তু টাকা পয়সা মিস করছেন। জি। আমারও ছোটখাটো অভিজ্ঞতা এরকম আছে। এই যে বিষয়টা, দ্রুত হতে হবে, সঠিক হতে হবে, নিরাপদ হতে হবে, এই জিনিসটা আমার মনে হয় এই এমএফএস এবং ডিএফএস এর ক্ষেত্রে বেশি জরুরি। সেই ক্ষেত্রে ব্যাংকগুলোকেও কিন্তু বাংলাদেশ ব্যাংক খুব সাবধান করে যে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে তাদের আইটি একটা ডিপার্টমেন্ট আছে, হার্ডওয়্যার দেখে, নেটওয়ার্কিং দেখে, কিন্তু সেপারেট একটি নিরাপত্তা সেল বা নিরাপত্তা উইং করার জন্য কিন্তু ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া আছে। এটার কারণ হচ্ছে এটাই, কোনোভাবে যেন আমাদের যে একটি দুর্বিষহ অভিজ্ঞতা আছে হ্যাকিং এর সেন্ট্রাল ব্যাংকের, জি। সেটা যেন ব্যাংকে এটিএম কার্ডের যে ক্ষেত্রে ঘটেছিল, এই ধরনের হামলাগুলো, এই ধরনের বিশালতা যেন আমাদের ঘাড়ে আর না চাপিয়ে আসে, ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত যেন না হয়, সেই জন্য একটি তদারকি সেন্ট্রাল ব্যাংক সবসময় করে। এখন আসছেন আপনি যদি এমএফএস আর ডিএফএস এর ক্ষেত্রে আসেন, এখানে কিন্তু আপনি কতগুলো পর্যায়ে দেখেন, আপনি কিন্তু কেউ কাউকে দেখছে না। যে মোহাম্মদ এদের নুরুল কাউরি আমিন, আমাদের কিন্তু একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। আমি ফিরে আসছি একই বিষয়ে, আপনার সাথে আমি কথা বলবো নিরাপত্তা নিয়ে এই ডিজিটাল লেনদেনে। প্রিয় দর্শক, যেতে হচ্ছে আমাদের একটি ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিচ সংলাপে। দেখছেন নিউজ 24। কথা বলছিলাম ডিজিটাল লেনদেন নিয়ে, কথা বলছিলাম মোহাম্মদ নুরুল আমিন আপনার সাথে। আমাদেরকে জানাবেন যে ডিজিটালি লাখ লাখ কোটি টাকা যে লেনদেন হচ্ছে, নিরাপত্তা বিষয়টি যেটা আপনি বলছিলেন ওই বিষয়, এবং তার সাথে সাথে সরকারি কি কোনো ধরনের পদক্ষেপ আছে নাকি এই নিরাপত্তা নেওয়ার জন্য, একটু বলবেন। ধন্যবাদ। এখানে সরাসরি সেন্ট্রাল ব্যাংক জড়িত, এখানে সরকারের ওই পার্ট ওইভাবে কোন ডিপার্টমেন্ট, আনলেস কোনো ফ্রড জারি না হয়, সেভাবে জড়িত নয়। একটা জিনিস হচ্ছে যে আপনি দেখবেন যে এদের কিছু ট্রানজেকশনের লিমিট আছে, গ্যাপ মানে দেওয়া আছে। কখনো কখনো বিকাশের ক্ষেত্রে একটা অ্যামাউন্ট দেওয়া আছে, কত সে জমা করতে পারবে, ডেইলি কত পারবে, সবার ক্ষেত্রে এটা করা আছে। যেমন আইপির ক্ষেত্রে বলেন বা নগদের ক্ষেত্রে বলেন, যেগুলোই এখন এই কাজগুলো করছে, তাদের প্রত্যেকে একটা ক্যাপ আছে, একটা কত টাকা দিনে জমা দিতে পারবে, কতবার পারবেন, কত টাকা তুলতে পারবেন, জি। কতবার পারবেন, এই লিমিট গুলো দিয়ে একটি বড় ক্ষতি ঠেকানোর জিনিসগুলো ইম্পর্টেন্ট। আরেকটি হচ্ছে যে সফটওয়্যারে এমন ভাবে কিছু কিছু বিষয় দেওয়া আছে যে যেগুলো হয়তো কোনো কারণে ভুল হলে আপনি যদি রিপোর্ট করতে পারেন, তাহলে ওই পেমেন্টটা বা ট্রানজেকশনটা ব্লক করে দেওয়া হয়। পরবর্তী সময় আপনি প্রমাণ করে সেটা থেকে বেরোতে পারবেন। এগুলো হচ্ছে কিছু কিছু সার্ভিসের ক্ষেত্রে এই ধরনের সিকিউরিটি গুলো আছে। জি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সফটওয়্যারের বিষয়গুলো, এবং সেই ক্ষেত্রে শুরুতে যে অ্যাকাউন্ট গুলো যে ওপেন হয়, এই সিকিউরিটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। উনি কি ভুল আইডি দিয়ে, ভুল মোবাইল নাম্বার দিয়ে, অন্যের মোবাইল নাম্বার দিয়ে করলেন কিনা, তখনই এই বিপত্তিগুলো আসে। আবার আমরা দেখেছি এগুলো ঘনিষ্ঠ ভাই বোন, মা বাবা, ছেলে, এইরকম ক্ষেত্রে দেখা গেছে যে কিছু ওটিপির ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো, বা মা ছেলে বাবা ছেলে হয়তো পরস্পর যার যারটা অন্য একজন জেনে যান, এবং সেই ক্ষেত্রে কিছু ভুল ট্রানজেকশন হয়। জি। আবার কখনো কখনো আপনার এই যে যেমন ডিজিটালের ক্ষেত্রে ব্যাংক ট্রানজেকশন হয়ে আসতে হয়, কখনো কোনো ব্যাংক বিএফটিএন এর কিছু কিছু ক্ষেত্রে হয়তো সাকসেসফুল বললেন, পরে অনেক সময় বলেন যে না, সাকসেসফুল না। এই ধরনের ট্রানজেকশন গুলো, তবে বড় অ্যামাউন্টের এখনো বিশাল কোনো রিপোর্টিং হয়নি। যেটুকু হয়েছে খুবই মাইক্রো লেভেলে, জি। এবং সেটা দিনের লিমিটের মধ্যেই ঘটেছে, এবং এই কারণে এই জিনিসটা তুলনামূলক নিরাপদ। আরেকটি বিষয় হচ্ছে, একটু ট্রানজেকশন যত বেশি হচ্ছে, ততই অপারেটররা সতর্ক হচ্ছে, সেন্ট্রাল ব্যাংকও সতর্ক হচ্ছেন। আপনাকে সেই বিষয়গুলো, আপনি একটা অ্যাডভান্টেজ নেবেন, আপনি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন, ব্যাংকের কাউন্টারে যাবেন না, এবং সেই কাজটা ঘরে বসে করার জন্য আপনাকেও সাবধান হতে হবে। আপনার সচেতনতাও ইম্পর্টেন্ট। খালি যে সফটওয়্যারে সবকিছু ঠিক করে দিবে, সফটওয়্যার তো আপনি গার্বেজ ইন গার্বেজ আউট, আপনি প্রেস যদি ভুল করেন, ভুল বাটন চাপেন, তাহলে আপনার এই ভয়টা থাকবে। আমি এই জন্য স্বনির্ভরকে অনুরোধ করবো যে যারা এই ট্রানজেকশন ক্যাশের করেন, আমাদের গ্রাহক ভাইরা, তারাও যেন একটু সচেতন থাকেন, তাহলে সিস্টেমটা ভালোভাবে ওয়ার্ক করবে বলে আমি মনে করি।
জি, সৈয়দ আলমাস কবির, আপনার কাছে আসছি একই বিষয়ে আপনার সাথে আমি কথা বলতে চাবো, যে নিরাপত্তার বিষয়টি, এবং তার সাথে বলবেন যে ফিনটেক যে নিরাপত্তা আছে ওইটার ঝুঁকিগুলো কি কি হতে পারে। জি, যেটা নুরুল আমিন ভাই বলছিলেন যে সিকিউরিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখানে যারা ইউজার আছেন, যারা যারা ব্যাংকিং করছেন, কনজিউমার যারা, তাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। আপনি যখন ফিজিক্যালি ব্যাংকে যে অন্য সময় যখন আমরা নন ডিজিটাল কথা বলছি, তখন আমরা কি করতাম? আমরা হয়তো ব্যাংকে যেতাম, আমরা হয়তো আমাদের টাকাটা সাবধানে রাখতাম ব্যাগে করে, পকেটে করে। তারপর যখন আমি হয়তো টাকা তুলতাম, আমি হয়তো গুনে নিয়ে তারপরে টাকাটা আমি সেই কাউন্টারটা লিভ করতাম। এই যে সতর্কতাগুলো, ডিজিটাল ওয়ার্ল্ডেও কিন্তু একই ধরনের সতর্কতা আমাদের পালন করতে হবে। আমরা আমাদের পাসওয়ার্ডটা কারোর সাথে শেয়ার করছি কিনা, আমরা ভুল বাটনটা টিপছি কিনা, আমরা পড়ে তারপরে কাজটা করছি কিনা, নেক্সট স্টেপে যাচ্ছি কিনা, এইভাবে আমাদের যদি একটু সতর্ক হতে পারি, তাহলে কিন্তু আমাদের এই অ্যাটলিস্ট ভুল করে যে সমস্যাগুলো হয় সেগুলো হবে না। আর সিকিউরিটির ব্যাপারে অবশ্যই বলতে হবে যে আমাদের ব্যাংকগুলোকে ডেফিনেটলি এ ব্যাপারে রেসপন্সিবল থাকতেই হবে, এবং বাংলাদেশ ব্যাংক থেকে একটা ম্যান্ডেট আছে যে তাদেরকে বছরে আইটি অডিট করতে হয়, তাদের আইটি সব পুরো সিস্টেমটা ঠিক আছে কিনা, এটার একটা অডিটিং সিস্টেম, এটা একটা ম্যান্ডেট করা আছে। তাদের ভিএপিটি টেস্ট, যেটাকে বলে আপনার পেনিট্রেশন টেস্ট আর কি, যে বাইরে থেকে হ্যাকার এখানে ঢুকতে পারবে কি পারবে না, এই ধরনের টেস্টিং করতে হয় তাদেরকে। সো এগুলো তাদের করতে হয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে তারা যাতে তাদের এখানে যে কর্মচারীরা আছে, কর্মকর্তারা আছেন, তাদেরকেও কিন্তু সচেতন হতে হবে এবং তাদেরকে কিন্তু সাবধান হতে হবে। আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকে যে দুর্ঘটনা ঘটেছিল, যে অর্থ চুরির ঘটনাটা, সেখানে কিন্তু আসলে ইররেসপন্সিবল কিছু বিহেভিয়ার আমরা দেখেছি। যে একজন হয়তো যে সুইফট টার্মিনালটা যে যার দায়িত্ব ছিল, সে হয়তো তার পাসওয়ার্ডটা আরেকজনের কাছে শেয়ার করেছে। সো এইগুলো যাতে না হয়, এই ধরনের হয়তো আপনি খুব ভালো করে আপনি সিকিউর করলেন আপনার নেটওয়ার্কটা, কিন্তু ইউজারের ভুলের জন্য সেটা হয়তো কেউ ইনফিল্ট্রেট করতে পারলো। সো এই ধরনের অ্যাওয়ারনেস আমাদের, এবং শিক্ষা, ট্রেনিং, এগুলো কিন্তু দরকার আমাদের মধ্যে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যেটা একটু আমি পিছনে ফিরে যাই, আমি যেটা আগে বলছিলাম যে আমাদের দেশে যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা যে পর্যায়ে গেছে, আমি একটা জাস্ট উদাহরণ হিসাবে কয়েকটা নাম্বার বলি আপনাদেরকে, যে ডেইলি কিন্তু এখন 2000 কোটি টাকার উপরে মোবাইল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হয় ডেইলি, এবং এটা ডেফিনেটলি এটা বেড়েছে এই গত কয়েক মাসে। আগে হয়তো আরো কম হতো, কিন্তু এখন ডেইলি এটা হয় 2000 কোটি টাকার বেশি। আমাদের এখানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর মাধ্যমে রেমিটেন্স এসছে 170 কোটি টাকার উপরে। আপনার এখানে আমাদের যে গভর্নমেন্টের যে বিভিন্ন যে স্টিমুলাস প্যাকেজ ইত্যাদি যে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর মাধ্যমে দেওয়া হয়েছিল, বা এই যে বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা ইত্যাদি দেওয়া হয়, এগুলো এখন ডিজিটালি দেওয়া হয়, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে দেওয়া হয়। এখানে দেওয়া হয় প্রায় 1000 কোটি টাকা, প্রায় 1100 কোটি টাকার মতো। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং, যে এই যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর যে এজেন্ট আছে, এই যে রাস্তার মোড়ে আমরা দেখি বা ছোট ছোট দোকানে আমরা দেখি, এরকম 10 লাখের উপরে এজেন্ট আছে, এবং এখানেও কিন্তু একটা বিশাল ইকোনমিক অ্যাক্টিভিটি কিন্তু এখানে হচ্ছে। এরাও কিন্তু আমাদের ইকোনমিতে কিন্তু কন্ট্রিবিউট করছে। সো এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ওভারঅল, এটাকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যেতে হয় সেটার ব্যাপারে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং সরকারকে বারবার আমরা যেটা বলছি যে ইনসেন্টিভ দিতে হবে। আমি যদি আবার একটু ফিরে আসি এই সিকিউরিটির ব্যাপারে, একটা জিনিস দেখেন যে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে আমরা ক্রেডিট কার্ডটা অনেকে ভয়ে ইউজ করে, অনলাইনে তো ইউজ করতেই চায় না, কিন্তু দোকানেও অনেকে ভয় করতে চায় না। মানে একটা বড় কারণ হচ্ছে সিকিউরিটি। সে ভাবে যে আমার ক্রেডিট কার্ডের নাম্বারটা যদি চুরি হয়ে যায়, বা আমার ক্রেডিট কার্ডটা যদি ক্লোন হয়ে যায়, হতে পারে ডেফিনেটলি। কিন্তু আমি বিদেশে যেটা বলবো, যে বিদেশে যে উন্নত দেশগুলোতে যেটা থাকে, যারা কার্ড ইউজার, তাদের একটা লিমিটেড লায়াবিলিটি থাকে। যে মনে করেন, আমি যদি ধরেন কথা আমি ইউএস এর কথাই যদি বলি, ইউএসএ তে আপনার যদি একটা ক্রেডিট কার্ড থাকে এবং সেটার লিমিট যদি $2000 থাকে, আপনার লিমিটেড লায়াবিলিটি হবে মনে করেন হয়তো $300, কথার কথা। অর্থাৎ আপনার ক্রেডিট কার্ড দিয়ে কেউ যদি ফ্রড করে, কেউ যদি $2000 জিনিসও কেনে, আপনি কিন্তু লায়াবল থাকবেন। জি, ওটা পাঞ্চ হবে না। জি,
না, পাঞ্চ হয়তো হবে, কিন্তু ব্যাংক আপনার কাছ থেকে $300 বেশি ক্লেম করতে পারবে না। কেননা ব্যাংকের যে ওই যে বাকি টাকাটা ব্যাংক এটা পাবে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে। সো এইখানে মানে ক্রেডিট কার্ড গুলো কিন্তু ইনশোর্ড, মানে ব্যাংকরা কিন্তু ইনশোর্ড বাই দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। সো এইখানে আমাদের দেশে কিন্তু এই ধরনের সিস্টেম নাই। সো সেই জন্য আমাদের দেশের ব্যাংকরাও কিন্তু ক্রেডিট কার্ড ইউজের ব্যাপারে অনেক বেশি কনজারভেটিভ। আপনি একটা ক্রেডিট কার্ড ইউজ করতে চান, আপনাকে ফোন করে বলতে হবে যে ভাই আমার ক্রেডিট কার্ডটা একটু ওপেন করে দেন, আমি একটু ট্রানজাকশন করব। আবার একটু বলতে হবে ফোন করে যে আমার ক্লোজ করে দেন। তারপর দেখবেন আপনাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য আপনাকে SMS পাঠাবে, আপনাকে ইমেল পাঠাবে, মানে অনেক প্যারানয়া কাজ করে অনেক। আমরা কিন্তু এখানে মানে ব্যাংকগুলো কিন্তু মানে ভীত থাকে সবসময়, ভয় থাকে সবসময়। সো এই জিনিসটার জন্য কিন্তু ইন্স্যুরেন্স ক্যান ডু ওয়ান্ডার্স। ইন্স্যুরেন্স যদি এখানে থাকে তাহলে ব্যাংকগুলো নিশ্চিন্ত থাকতে পারে, কনজিউমাররাও নিশ্চিন্তে ক্রেডিট কার্ড ইউজ করতে পারে, বিকজ সে জানে যে আমি সাবধান থাকবো ঠিকই, যদি দুর্ঘটনা ঘটে আমার লায়াবিলিটি কিন্তু একটা লিমিটেড লায়াবিলিটি, আমার কিন্তু অনেক বেশি আমার লায়াবিলিটি, আমাকে টাকাটা আবার মানে ক্ষতিপূরণ দিতে হবে না। তো এই জিনিসটা আমার মনে হয় যদি আমরা অনেক মানে গুরুত্বপূর্ণ এভাবে একটা ইনফরমেশন আমাদেরকে দিলেন। আমরা আসলে তাহলে একটু ছোট্ট কিন্তু বিরতিতে এই যেতে credit হচ্ছে, card আমরা use, ফিরে আসছি digital আপনার সাথে। finance use তো জি, বাড়বে। এই বিষয়ে আমরা কথা বলবো, একটু ছোট্ট বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, ইভ্যালি প্রেজেন্স বীর সংলাপে যেতে হচ্ছে আরো একটি ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইভ্যালি প্রেজেন্স বীর সংলাপে। কথা বলছিলাম ডিজিটাল লেনদেন নিয়ে। সৈয়দ আলমাস কবির, আপনি যেটা আমাদেরকে জানাতে চাচ্ছিলেন ওই বিষয়ে আমাদেরকে বলবেন। জি, সো আমরা যে বলছিলাম যে আমাদের মানে দুটো আসলে আমাদের মেইন উদ্দেশ্য। এক নম্বর হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটাকে বাড়ানো, যারা যেসব আনব্যাংকড মানুষ রয়েছেন আমাদের দেশে, যারা যেই সব নাগরিকের সাথে ব্যাংকিং এর এখনো সম্পৃক্ততা হয়নি, তাদেরকে কিভাবে নিয়ে আসা যায় ফর্মাল ব্যাংকিং এ অথবা ইনফর্মালি এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে। এটা একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে ধীরে ধীরে কিভাবে আমরা ক্যাশলেস সোসাইটির দিকে এগোতে পারি। জি, সো এজেন্ট ব্যাংকিং নিয়ে যেটা আমরা এর আগে কথা বলছিলাম, এজেন্ট ব্যাংকিং সম্বন্ধে একটু বলি যে এজেন্ট ব্যাংকিং কিন্তু আমাদের দেশে একটা খুব বড় একটা যুগান্তকারী একটা সাফল্য এনেছে। আমরা এ পর্যন্ত দেখেছি যে প্রায় 5,500 কোটি টাকার মতো এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে সেভিংস অ্যাকাউন্টে জমা হয়েছে। অর্থাৎ একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ হয়তো ছোটখাটো 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 300 টাকা এভাবে জমা দিয়ে 5,500 কোটি টাকা এ পর্যন্ত জমা করেছে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে। এবং লোনও হয়েছে, অনেকে কিন্তু ছোট ছোট লোনও নিয়েছে এই এজেন্টদের কাছ থেকে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে। এবং যদিও সংখ্যাটা অত বড় না, অ্যামাউন্টটা অত বড় না, আবার 250 কোটি টাকার মতো, কিন্তু রিসেন্টলি আমরা দেখেছি যে এমএফএস সার্ভিস যেমন বিকাশ, তারা সিটি ব্যাংকের সাথে একটা চুক্তি করেছে যে বিকাশের মাধ্যমেই আপনি ওই আপনার স্মার্টফোনের মাধ্যমেই আপনি একটা লোনের 10,000 টাকা পর্যন্ত আপনি মাইক্রো লোন নিতে পারেন সিটি ব্যাংক থেকে। সো এই ধরনের যে অ্যাপ ভিত্তিক লোন নেওয়া, এটা আমার মনে হয় আস্তে আস্তে আরো পপুলার হবে এবং ব্যাংকগুলো এগিয়ে আসবে। এর ফলে কিন্তু ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা বাড়বে। সো এইটা হচ্ছে যে আমাদের এজেন্ট ব্যাংকিং এর। এবং এজেন্ট ব্যাংকিং এর যে বড় সুবিধাটা হচ্ছে যে এখানে ব্যাংকগুলোকে তাদের একটা বড় ব্রাঞ্চ করতে হচ্ছে না, সেখানে তাদের লোকজন রাখতে হচ্ছে না, সেইখানে ওভারহেড অনেক কমে যাচ্ছে। সো এইটা একটা দিস ইজ আ ওয়ান্ডারফুল ওয়ে অফ আমি বলবো যে আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের দিকে এগোনোর। আর ডিজিটাল মানে ক্যাশলেস সোসাইটির কথা যেটা বলছিলাম, ক্যাশলেস সোসাইটি হলে যেটা হবে যে আমাদের অ্যাকাউন্টেবিলিটি বেড়ে যাবে, স্বচ্ছতা বেড়ে যাবে, ট্রান্সপারেন্সি বেড়ে যাবে। অবশ্যই। সো সরকারও কিন্তু আরো বেশি করে রাজস্ব আদায় হবে, সরকারের ভ্যাট পাবেন, ইনকাম ট্যাক্স পাবেন, একটা অডিট ট্রেল থেকে যাবে। কেউ যে ব্ল্যাক মানি বা যেগুলোকে আমরা বলি যে হয়তো মানিটা সে ডিসক্লোজ করছে না, এগুলোর পরিমাণ কিন্তু অনেক কমে যাবে। সো ক্যাশলেস সোসাইটির দিকে আমাদেরকে ধীরে ধীরে এগোতেই হবে। সে কারণে ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রানজাকশন, মোবাইল ফোনের মাধ্যমে ট্রানজাকশন, এগুলোকে আমাদের কিভাবে উৎসাহিত করা যায়, সরকারকে এগিয়ে আসতে হবে। জি, অনেক ধন্যবাদ মোহাম্মদ নুরুল আমিন। আপনার সাথে কথা বলতে যাচ্ছি, আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আমাদেরকে একটু জানাবেন যে দেশের আর্থিক খাতে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং এর ভবিষ্যৎ কি হতে পারে, একটু ছোট করে আমাদেরকে বলবেন। হ্যাঁ, ধন্যবাদ। এটা আসলে অনেক বড় বিষয়। আমরা একটু যদি পুরোনো দিন থেকে শুরু করি তাহলে একসময় দেখবো যে
বিদেশি ব্যাংকগুলো প্রথমে এখানে আইসিটি বেস কিছু ট্রানজিশন করেছে, দেন আমাদের প্রাইভেট ব্যাংকগুলো আস্তে আস্তে এই কাজটি শুরু করেছে। সেন্ট্রাল ব্যাংক কিন্তু 90 দশক পর্যন্ত পিছিয়ে ছিল, বা আরো পরেও। এখন শেষ দিকে এসে ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টের আন্ডারে সেন্ট্রাল ব্যাংক কিন্তু সমস্ত কিছুকে শেষ দিকে খুবই লিড করলো। এটার বড় উদাহরণগুলো আপনি দেখেন, ম্যানুয়াল ক্লিয়ারিং থেকে আমরা ব্যাচে চলে আসলাম, অটোমেটিক ক্লিয়ারিং এ চলে আসলাম, দেন আমরা বিএমটিএন এ আসলাম, আমরা এনপিএস এ যাব, এখনো পুরোপুরি যাওয়া হয় নাই, কিন্তু আমরা আরটিজিএস চলে আসছি, যে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এগুলো কিন্তু এই আইসিটিরই ফল, এগুলো কিন্তু এই ডিজিটালেরই ফল। ফলে হচ্ছে কি সেন্ট্রাল ব্যাংক এখন সমস্ত কিছুকে লিড করছে। সেন্ট্রাল ব্যাংকে অনেকগুলো ডিপার্টমেন্ট এর আগে এত স্ট্রং ছিল না, যেমন এখন একটি ডিপার্টমেন্ট আছে পেমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট, পিএসডি। এই ডিপার্টমেন্টের অস্তিত্ব কিন্তু বেশি আগেও ছিল না। ফলে হচ্ছে কি এখন অপারেটররা এবং রেগুলেটররা খুবই কোঅর্ডিনেট করে দ্রুত আগাচ্ছে। সরকার যেরকম তার সমস্ত কিছুই, যেমন প্রাইভেটলি যে ই কমার্স যেগুলো হচ্ছে, গভর্নমেন্টও কিন্তু ই পারচেজ করতেছে, ই টেন্ডার করতেছে। ফলে হচ্ছে কি ব্যাংকিং এর এই ব্যাংকগুলোকে এখন সবগুলোকে সরকারের সঙ্গে ই টেন্ডারে পার্টিসিপেট করার জন্য এগ্রিমেন্ট সই করতে হচ্ছে। সব মিলিয়ে ব্যাংকগুলো এখন রোবাস্ট আকারে, যেমন 13.5 লাখ কোটি ডিপোজিট, 10.5 লাখ কোটি যদি অ্যাডভান্স হয়, এর সম্পূর্ণটাই কিন্তু দৈনন্দিন ভাবে এই ডিজিটালি এই আইসিটির মাধ্যমে হ্যান্ডেল হচ্ছে। এটা কিন্তু আমাদের অনেক বড় বিপ্লব আমি বলবো। আমরা সেই জন্য এই এখনকার সেবাগুলো তারও বাইরে গিয়ে যদি আমরা ইন্টারনেট, আমরা যদি অফ সাইট থেকে দিতে পারি, ডিজিটালি দিতে পারি, মোবাইল ফাইন্যান্সিয়ালি দিতে পারি, তাহলে আপনি দেখেন আরেকটা ধাপ কিন্তু আমরা এগিয়ে যাব। আমাদের শেষ করতে হচ্ছে আজকের মানুষ, জি, মানুষ কমফোর্টটা পাবে। পিপল উইল গিভ সাম চার্জেস, কারণ কমফোর্টটা অনেক সময় বাই করলেও মানুষ আপত্তি করে না। ফলে হচ্ছে কি কিছু সার্ভিস দিয়ে যদি আমরা এই বেনিফিট গুলো পাই, তাহলে মানুষ এই দিকে ঝুঁকবে। এবং আমার মনে হয় সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্লোগান প্রত্যয়, সেটার সঙ্গে এই ব্যাংকিং এর পার্টটা দ্রুত আগাবে বলে আমরা মনে করি। জি, অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের অতিথিদের। প্রিয় দর্শক, আজকে এখানের মতো আমাদের বিট সংলাপ শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।